শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, বড় সড়ো কিছুর ডাক আসবে, এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব। এই বদমাস, তুই ম্যানেজিং ডিরেক্টর হয়ে তোর বাপের কোম্পানিতে, যেখানে তোর 25% শেয়ার আছে, তুই টাকা দিলি কিভাবে রে? এই যে তুই এত বড় বড় কথা বলিস, তুই তো একটা চোর। বাংলাদেশিদের ভেতরে এক অদ্ভুত কলোনিয়াল মেন্টালিটি আমি বরাবর দেখতে পেয়েছি। ব্যাপারটা কি, ইউনূস নোবেল প্রাইজ পেয়েছে, তিনি কি দুর্নীতি করতে পারেন? অর্থাৎ ইউনূসের এমন একটা ফিগার বাংলাদেশিরা তৈরি করে ফেলেছে, এবং যেহেতু লোকটা বিদেশে থাকে, যেহেতু লোকটাকে ওবামা প্রাইজ দিয়েছে, যেহেতু লোকটা অলিম্পিকে যায়, যেহেতু লোকটার নাম পৃথিবীর অন্য দেশের পত্রিকাতে ছাপা হয়েছে, তাহলে মনে হয় উনি কোনো ধরনের দুর্নীতি করতে পারে না। এই যে আমাদের ভাবনা চিন্তার গণ্ডি, এটা ভয়ঙ্কর। ইউনূসের দুর্নীতি নিয়ে আমি তদন্ত শুরু করি গত বছর, অর্থাৎ 2023 সালের 20 সেপ্টেম্বর থেকে আমি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে যাই এবং নানান ধরনের নথিপত্র সংগ্রহ করতে থাকি। এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। আপনারা জানেন যে একটা অবৈধ সরকার এখন ক্ষমতাতে, এটার প্রধান হয়েছে ইউনূস। এই ইউনূস ঠিক কিভাবে দুর্নীতি করেছে, কোথায় কোথায় দুর্নীতি করেছে, এগুলো আমি প্রকাশ করব আমার কাছে যা নথিপত্র আছে। এই পর্বের নাম আমি দিতে পারি হচ্ছে ইউনূসের ছ্যাঁচড়ামি। অর্থাৎ এটাকে মানে তার দুর্নীতির হাইট যদি এতটুকু হয়, আজকের পর্বটাকে আমি একটু আসলে খুবই লোয়ার লেভেলে রাখছি, কারণ এটা এক ধরনের ছ্যাঁচড়ামি টাইপ দুর্নীতি। ছ্যাঁচড়ামি টাইপ দুর্নীতিটা কেমন, যে ইউনূসকে 1983 সালে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নির্বাচিত করা হয় সরকারের পক্ষ থেকে। যেহেতু গ্রামীণ ব্যাংক একটা সরকারি ব্যাংক, ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ডেপুটেশনে দেওয়া হয়। 1983 সালে 90 সাল পর্যন্ত সে ডেপুটেশনে থাকলেও 1990 এর পর থেকে সে আসলে পার্মানেন্টলি এই জায়গাটাতে চলে আসে। তার পারিবারিক একটা প্রতিষ্ঠান ছিল, যেই প্রতিষ্ঠানটা মুদ্রণের সাথে জড়িত ছিল, মুদ্রণ প্রকাশনা এগুলোর সাথে জড়িত ছিল। এই প্রতিষ্ঠানটার নাম শুরুতে ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন, এরপরে প্যাকেজিং কর্পোরেশনে তার নাম চেঞ্জ হয়। এইটার মালিকানাতে তার বাবা দুলা মিয়া সওদাগর, ইউনূসের বাবা, এবং ইউনূসের ভাই আব্দুল সালাম, ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং তার ভাই বোনরা সবাই এটার মালিকানাতে ছিল। এবং এই পারিবারিক প্রতিষ্ঠানটা টাকা দিয়ে তাদের পুরো ফ্যামিলি চলতো। এই পরিবার প্রচন্ড ভাবে এই মুদ্রণ প্রকাশনার উপরে নির্ভর ছিল, এবং এই মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানটা একেবারে ধার দেনাতে একেবারে লুজ হয়েছিল, একদম ডুবেছিল। ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বটা পায়, তার কাছে একটা আলাদিনের প্রদীপের মতো চলে আসলো তার পরিবারকে বাঁচানোর জন্য। সে যেটা করলো সেটা হচ্ছে, এমডি হয়েই সে একটা চুক্তি করলো 17 জুন 1990 সালে তার পারিবারিক প্রতিষ্ঠানের সাথে। সে নিজে গ্রামীণ ব্যাংকের এমডি হয়ে স্বাক্ষর করছে, অন্যদিকে তার পরিবারের ওই প্রতিষ্ঠানটা শেয়ার হোল্ডার সে আবার নিজেই। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সবচাইতে ক্লাসিক এক্সাম্পল যদি আমি বলি, তাহলে এটি। এই ছ্যাঁচড়াটা এমন একটা ছ্যাঁচড়া যে নিজের কোম্পানিকে সে তো চুক্তি করে ঋণ দিয়েছেই, প্লাস হচ্ছে এটিকে ম্যানেজিং এজেন্টও বানিয়ে দিয়েছে। ম্যানেজিং এজেন্টটা কি, যে এই কোম্পানির সমস্ত দায়ভার, তার উৎপাদন, তার সমস্ত কিছু এই গ্রামীণ ব্যাংকই দেখাশোনা করবে। আপনি চিন্তা করে দেখেন তো, যে গ্রামীণ ব্যাংক উৎপাদন করবে, গ্রামীণ ব্যাংক পণ্য কিনবে, গ্রামীণ ব্যাংকের নানান ধরনের কেনাকাটা যা কিছু আছে, যানবাহন খরচ, অফিস আদালত, সবকিছু গ্রামীণ ব্যাংক বহন করছে। অর্থাৎ ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠান, ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি, আর ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তার ঋণের জন্য, অর্থাৎ জর্জরিত ঋণ দিচ্ছে, তার সমস্ত টাকা পয়সা দিচ্ছে, তার সমস্ত খরচ দিচ্ছে। এই ভয়ঙ্কর দুর্নীতি ইউনূস করেছে। গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্স 1983 মোতাবেক ইউনূস কিন্তু কোনোভাবেই এই ঋণ তার প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ তার বাবা এবং তার শেয়ার হোল্ডারের কর্পোরেশনকে দিতে পারে না। এই অর্ডিন্যান্সের 19 এবং 20 অনুচ্ছেদ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্সে বলা আছে যে গ্রামীণ ব্যাংক থেকে যদি কোনো ধরনের ঋণ দেওয়া হয়, কোনো ধরনের সাহায্য করা হয়, বা যেগুলো যদি করা হোক না কেন, সেটা দুস্থ মানুষদেরকে, বিশেষ করে গ্রামীণ যারা নারীরা রয়েছে, নারী উদ্যোক্তারা রয়েছেন, একটা পলিসি আছে যে কাদেরকে দিতে পারবে। সেই পলিসির কোনো জায়গাতে দুস্থের সংঘাতে
কোনোভাবেই এই প্যাকেজিং কর্পোরেশন যায় না। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের নিজের যেই আইনটা ছিল, ইউনূস নিজে সেই আইন ভঙ্গ করে তার পারিবারিক প্রতিষ্ঠানে, যেখানে তার নিজের শেয়ার আছে, সেইখানে সে ঋণ দিচ্ছে তার পরিবারের ঋণের দায় থেকে ওঠার জন্য। ওই যে জনতা ব্যাংকে তার প্যাকেজিং কর্পোরেশনের ঋণ আছে, সেটির থেকে তার পরিবারকে টেনে তুলবার জন্য। গ্রামীণ ব্যাংকে ফান্ড দিত কেন? বিদেশি ফান্ড। আমি কয়েকটা ফান্ডের কথা বলি আপনাকে। যেমন নোরাট ফান্ড দিয়েছে, সুইডিশ সিরা দিয়েছে, কানাডিয়ান সিরা দিয়েছে, ইউএসএআইডি, ফোর্ড ফাউন্ডেশন। এরা ফান্ড, ঋণ নানান ভাবে দিত, যে বাংলাদেশে যারা গরিব ব্যক্তিরা আছে তাদেরকে টাকা দিয়ে দেখাশোনা করা, তারা যাতে একটু ব্যবসা করতে পারে, তারা যাতে উঠে দাঁড়াতে পারে, এই জন্য বিদেশিরা অনুদান হিসেবে গ্রামীণ ব্যাংকে টাকা দিত। এই দুস্থদের টাকার যেই অংশটা, অর্থাৎ অনুদান হিসেবে যেটা পেয়েছে, সেইখান থেকে টাকা নিয়ে ইউনূসের পারিবারিক প্যাকেজিং কর্পোরেশনকে টাকাটা দেওয়া হতো। বাটপারি, ছ্যাঁচড়ামি কোন লেভেলে চলে গেলে, মানে কতটুকু ছোট লোক, কতটুকু নিচু একটা চিন্তা ভাবনা। খেয়াল করে দেখেন যে নিজে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এসে পরিবারের সবাইকে ওই ব্যাংকের টাকা দিয়ে চালানো শুরু করলো। আপনি যদি ইউনূসকে এখন দেখেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার পদ বাগাবার পর সে তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছে, চিটাগং বেল্টের অনেক মানুষকে এখানে নিয়ে এসেছে। অর্থাৎ এই যে তার ফ্যামিলিকে এইভাবে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া, এই জিনিসগুলো এখনো আছে, আগেও ছিল। আমার কাছে এখানে একটা হিসাব আছে, যে একটা ইনিশিয়াল হিসাব, যে ইউনূস কত টাকা ধার দিয়েছে, কত টাকা আপনার ঋণ দিয়েছে, লোন দিয়েছে। হিসাবটাতে দেখা যাচ্ছে 2 ভাগে সে তার পারিবারিক কোম্পানিকে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন, ঋণ নানান ভাবে দিয়েছে। একটা হিসাব বলছে 1,14,00,000 টাকা সামথিং, আর আরেকটা হিসাব বলছে প্রায় 9.5 কোটি বা 10 কোটি টাকার কাছাকাছি। এগুলোকে আবার মূলধন ঋণ, চলতি ঋণ ইত্যাদি নানান ধরনের কেতাবি নামে অভিহিত করেছে। একটা স্বেচ্ছাচারী অবস্থাতে সে তার প্রতিষ্ঠান চালাতো। এখানে আমি হিসাবগুলো দেখতে পাচ্ছি যে 24/6/1990 সালে সে দিয়েছে 20 লক্ষ টাকা, 28/8/1990 দিয়েছে 50,000 টাকা, 1/11/1990 সালে দিয়েছে 15 লক্ষ টাকা, 27/1/1991 সালে দিয়েছে 38,64,000 টাকা। এটা কাকে দিচ্ছে? তার প্যাকেজিং কর্পোরেশনকে দিচ্ছে, তার পারিবারিক প্রতিষ্ঠান। 7/10/1991 সালে দিয়েছে 75,71,053 টাকা। 19/11/1991 সালে দিয়েছে 11,50,000। সে এমডি থাকা অবস্থা পর্যন্ত, অর্থাৎ 2011 সাল পর্যন্ত এই হিসাব যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই শুধু মুদ্রণ প্রকাশনার জন্য এই কোম্পানিটি তৎকালীন সময়ে টাকা পেয়েছে প্রায় 65 কোটি টাকা। আর লোন পেয়েছে, আগেই বলেছি যে এক জায়গাতে দেখতে পেয়েছি 10 কোটি টাকা, এক জায়গাতে দেখতে পেয়েছি 1.5 কোটি টাকার মতো। এখন এই যে অবৈধভাবে গরিবের ফান্ড থেকে নিজের বাবার প্রতিষ্ঠানে বা নিজের প্রতিষ্ঠানে টাকা দেওয়া, এটা নিয়ে কি আপনি প্রশ্ন করেছেন? এবং এই যে ঋণগুলো নিল, ফান্ডগুলো নিল, এগুলো কি ইউনূস পরিশোধ করেছে? ইউনূস করলো কি, একটা পর্যায়ে এসে তার কার্যনির্বাহী সবার একটা বৈঠক ডাকলো। এখানে সেই ছিল সর্বে সর্বা, কার্যনির্বাহী বৈঠকে সবাই ছিল তার নিজের মানুষজন, নিজেই চাকরি দিয়েছে। ফলে সে যা বলতো, যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতো, সেটাই হয়ে যেত। একটা পর্যায়ে এই 10, 12, 15%, 16% এইসব সুদ না, সে করলো কি, সবকিছু মিলিয়ে 5% সুদ নির্ধারণ করলো এই তার নেওয়া ঋণের উপর। তো সেই হিসাব করে আবার বের করলো যে এর আগে সে যেই টাকা, ঋণের টাকা পরিশোধ করে দিয়েছে, 5% সুদ নির্ধারণ করার পর সেগুলোকে সে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিল। সেটা কি জিনিস? অর্থাৎ এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো যে সে যে আগে যে সুদ দিত সেইটা কমিয়ে 5% করা হবে। তাহলে সেটা কার্যকর হবে কবে থেকে? নিয়ম অনুযায়ী এখন থেকে, অর্থাৎ এখন নির্ধারণ করা হলো। কিন্তু সে করেছে কি, এই 5% সুদের ব্যাপারটা সে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আগে যে পে করেছে সেইটার মধ্যেই সে ঢুকিয়ে দিল। ফলে সে দেখালো যে অলরেডি তো আমি আগে সুদ দিয়ে দিয়েছি, যদি 5% হয় তাহলে আমি অনেক টাকা বেশি দিয়ে দিয়েছি, এখন আর আমি কোনো টাকা দিব না। তো গ্রামীণ ব্যাংক তখন হিসাব করে বের করলো যে সে যেই টাকা দিয়ে দিয়েছে সেই টাকার মধ্যে মাত্র 7 লক্ষ টাকা বাকি থাকে, কিন্তু আদতে হিসাবে বাকি থাকে কোটি কোটি টাকা। কিন্তু সুদ
পুনর্নির্ধারণের কারণে ইউনূসকে মাত্র 7 লক্ষ টাকা দিতে হয় এবং এইভাবে সে তার পরিবারকে নানানভাবে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছে। এবার বুঝলেন তো সে কেন গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরতে চাইতো না, আঠার মতো ওই চেয়ারে সে লেগেছিল, কারণ সে জানে গ্রামীণ ব্যাংক হচ্ছে তার টাকা বানানোর মেশিন। এইখান থেকে সে তার আর্থিক সুবিধা, নানান ধরনের সুবিধা সে পেত বলেই এখান থেকে সে সরতে চাইতো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন, তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন, তিনি মানসিকভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি, আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে, তখন তিনি শুধু একটা কথা বলছেন, অস্থির হয়েও না, অস্থির হয়েও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। উনি সবসময়, উনি এত স্ট্রেংথ ওনার গলার ভয়েস। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, গত 5ই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি, আমরা সব হারাতে পারি। এই 32 নম্বরের ঘটনা যা ঘটেছে, এটা তো তারা এখন ভেঙেছে, এর আগে তো পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে। হয়তো বা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে, তারা টুঙ্গিপাড়াতে যাবে, বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে, যা যা আছে, যেসব চিহ্ন আছে সবখানে। আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে, নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন, যতদিন পর্যন্ত শক্ত আছেন, আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই। নেত্রী বেঁচে আছেন, নেত্রী যদি বেঁচে থাকে, এই দেশ আমরা রিগেইন করব, এই দেশ আমাদের হবে। আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান, মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ। দ্বিতীয় মেসেজটা হচ্ছে, পৃথিবীর যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন, আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন, অসংখ্য ভোটাররা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, চিন্তা করছেন, যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি, যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান। আজকে আমাদের সেই লাইফ লাইন ইউজ করবার সময় এসেছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। কিভাবে? ধরা যাক মধ্যপ্রাচ্যে, ওয়েস্টে, এশিয়াতে, ফার ইস্ট এশিয়া, যেসব যত জায়গা আছে, আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষের, আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন, আলোচনা শুরু করুন। আপনারা জুম মিটিং করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন, তারা নামেননি। আমাদের যারা বাংলাদেশে গৃহবধূরা আছেন, সাধারণ মানুষরা আছেন, ছাত্ররা আছেন, যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে, কিন্তু কথা বলতে পারছেন না। সবাই নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন, নিজেদের ভিতরে মিটিং করেন। আপনাদের জন্য টেকনোলজি এমন ভাবে আছে, জুমে মিটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন, বোটিমে মিটিং করতে পারেন, সিগন্যাল আছে, টেলিগ্রাম আছে, যেভাবে পারেন, ইমেইল আছে। সবাই সবার সাথে যোগাযোগ রাখুন। প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন। একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন, আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে। আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। বড় সড়ো কিছুর ডাক আসবে। এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ। আবারও বলছি, 32 পুড়েছে, ধরা যাক সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমাদের কার্যালয় হয়তো বা ভেঙে দেবে, আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেবে, সমস্ত কিছু। ওরা আমাদের ভেতর একটা ভয় লাগাতে চায়। আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্যে দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর 2 কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। একদম ভাঙার কিছু নেই। 75-এর পর আমরা দেখিনি, 21 বছর আমরা সহ্য করিনি, আবার আসবো।
আবার আসব, এই দেশের শাসন ক্ষমতাতে আসব, এই দেশকে রিগেইন করব, এই দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে। শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যমত্য হন। ধরা যাক ডালাসে আছেন, টেক্সাসে আছেন, নিউ ইয়র্কে আছেন, লন্ডনে আছেন, ম্যানচেস্টারে আছেন, জোহানেসবার্গে আছেন, মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন, সৌদি আরবে আছেন, রিয়াদে আছেন, সেউলে আছেন, সিডনিতে আছেন, মেলবোর্নে আছেন, স্টুডেন্টরা, পেশাজীবীরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, ব্যারিস্টার্সরা, লয়ার্সরা, যে যেই পেশাতে আছেন সবাই একসাথে হন। আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন, জুমে গ্রুপ করতে পারেন, আপনাদের যে কোনো আলাপে আলোচনাতে আমি আছি, আমি আপনাদের সাথে আছি, আমরা সবাই আছি।